হ্যালো বন্ধুরা, বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে বাস করত এক তরুণী। তার রূপ ছিল চোখ ধাঁধানো, শরীরের গঠন ছিল মনোমুগ্ধকর, তার বিউটি পার্লারের কাজের দক্ষতা ছিল অতুলনীয়। মাসে মাত্র ৬,০০০ টাকা উপার্জন করত সে, কিন্তু তার চোখে জল করত বড় হওয়ার স্বপ্ন। হঠাৎ একদিন সেই বিউটি পার্লারের কয়েকজন মহিলা আসলেন। তারা আগে সৌদি আরবে থাকতেন। তারা দেখলেন, তুমি তো দেখতে মাশাআল্লাহ, তাহলে কেন বাংলাদেশে? তোমার দরকার সৌদি আরবের মতো দেশে থাকার। তোমার এই রূপ আর আকর্ষণ নিয়ে সৌদি আরবে গেলে লাখ লাখ টাকা কামাতে পারবে। সেখানকার বিউটি পার্লারে তোমার মতো মেয়েদের চাহিদা আকাশচুম্বী। স্বপ্নের ঝলকানিতে বিভোর হয়ে সে পা রাখলো সৌদি আরবের পথে। শুরু করলো একটি নতুন বিউটি পার্লারে মাত্র ৬০ রিয়ালের চাকরি। কিন্তু সে জানতো না, এই বিউটি পার্লার ছিল কেবল একটি ছদ্মবেশ। এর আড়ালে লুকিয়েছিল এমন এক কালো রহস্য যা তার জীবনকে চিরতরে পাল্টে দেবে। রাতের নিস্তব্ধতায় চলতো আরব শেখদের গোপন কারবার, এমন এক খেলা যার অন্ধকারে সুন্দরী তরুণীরা হারিয়ে যেত। এক রাতে সেই তরুণীর জীবনে ঘটে গেল এমন এক ঘটনা যা কল্পনার অতীত। সেই রাতে কি ঘটেছিল? কেন তাকে হাসপাতালে ছুটতে হলো? কিভাবে এই জালে জড়িয়ে পড়ল? কেন এই অন্ধকার শক্তির মুখোমুখি হয়েও কিছুই করতে পারল না সে? আর শেষমেশ তার জীবনের গল্প কোন পথে পা বাড়ালো? এই রহস্যের জট খুলতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের রাজশাহী জেলার এক নির্জন গ্রামে বাস করত রুমা। তার সৌন্দর্য ছিল এমন যে মনে হতো যেন সিনেমার পর্দা থেকে কোনো নায়িকা বেরিয়ে আসছে। তার চোখে ছিল স্বপ্নের আলো, মুখে মায়াময়ী হাসি আর হৃদয়ে ছিল অদম্য সাহস। তার মুখের হাসি এবং মনোমুগ্ধকর আচরণে যে কেউ মুগ্ধ হয়ে যেত। কিন্তু জীবন তার জন্য সহজ ছিল না। রুমা একটি ছোট্ট বিউটি পার্লারে কাজ করতেন। তার দক্ষতা ছিল অসাধারণ। গ্রাহকদের মেকআপের নতুন রূপ দেওয়া এবং সৌন্দর্য ফুটিয়ে তোলা আর পার্লারের পরিবেশকে প্রাণবন্ত করে তোলা। রুমার হাতে মেকআপের ব্রাশ যেন জাদুর কাঠি ছিল। তার হাতের ছোঁয়ায় গ্রাহকেরা নিজেদের নতুন রূপ আয়নায় দেখে মুগ্ধ হয়ে যেতেন। ব্রাইডাল মেকআপ থেকে শুরু করে পার্টি মেকআপ, এমনকি সাধারণ ফেসিয়ালেও তার কাজ ছিল নিখুঁত। গ্রামের মহিলারা তার পার্লারে ভিড় জমাতেন, তার হাতের মেকআপের প্রশংসায় পঞ্চমুখ হতেন। কিন্তু এই সব কিছুর পেছনে ছিল এক কঠিন বাস্তবতা। মাসে মাত্র ৬,০০০ টাকা, এই সামান্য টাকায় তার একমাত্র সন্তান ছোট্ট রহিমের ভবিষ্যৎ গড়ে তোলা ছিল প্রায় অসম্ভব। রহিমের স্কুলের ফি, পোশাক আর দৈনন্দিন খরচ মেটানোর জন্য রুমা প্রতিদিন হিসাব করত, কিন্তু টাকা যেন কখনোই যথেষ্ট হতো না। রুমার স্বামী রফিক একটি স্থানীয় কারখানায় কাজ করতেন, যেখানে তিনি সামান্য মজুরি পেতেন। তিনি দিন রাত পরিশ্রম করতেন, কিন্তু তাদের দুজনেরই আয় মিলিয়ে ঘরের খরচ, রহিমের শিক্ষা আর চিকিৎসার খরচ মেটানো যেন এক দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছিল। প্রতি রাতে রুমা তাদের ঘরে ছোট্ট বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবত, আমাদের রহিমের ভাগ্য যেন আমার মতো না হয়, ওর জন্য আমি যেন সুন্দর জীবন গড়ে দিতে পারি। তার চোখে জল চিকচিক করত, কিন্তু হৃদয় ছিল অটুট। রহিমের হাসি মুখ দেখে সে নিজেকে সান্ত্বনা দিত, ভাবত একদিন আমি আমার ছেলের জন্য সব করব, আমি তাকে একটি উজ্জ্বল ভবিষ্যৎ দিব। একদিন পার্লারে কাজ করার সময় কয়েকজন মহিলা এলেন, যারা সৌদি আরবে বসবাস করতেন। তারা ছিলেন ধনী, বিলাসবহুল পোশাকে সজ্জিত, হাতে ঝকঝকে ব্র্যান্ডেড ব্যাগ এবং মুখে আত্মবিশ্বাসী হাসি। তারা মেকআপ করতে এসেছিলেন কারণ তারা গ্রামে তাদের আত্মীয়দের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। রুমার হাতের নিখুঁত মেকআপ দেখে তারা মুগ্ধ হলেন। তাদের মধ্যে একজন লাইলা নামে এক মহিলা রুমার দিকে তাকিয়ে বললেন, তুমি এত সুন্দরী আর এত দক্ষ, তবুও এই ছোট্ট গ্রামের পার্লারে কাজ করছো? তুমি সৌদি আরবে গেলে তো লাখ লাখ টাকা কামাতে পারবে। রিয়াদের বিউটি পার্লারে তোমার মতো মেয়েদের চাহিদা আকাশচুম্বী। মাসে লক্ষ লক্ষ টাকার বেশি আয় করতে পারবে। খাওয়া দাওয়া ফ্রি আর কাজও খুব সহজ, শুধু গ্রাহকদের মেকআপ দিতে হবে। অন্য এক মহিলা ফাতেমা বলে উঠলেন, আমরা রিয়াদে থাকি, সেখানে বিউটি পার্লারগুলোতে এমন দক্ষ মেয়ে প্রয়োজন। তুমি যদি যাও তোমার জীবন বদলে যাবে। ধনী গ্রাহকেরা তোমার কাজের এমন মোটা টাকা দিবে, আর তুমি তো এমন সুন্দরী, সবাই তোমাকে পছন্দ করবে। তাদের কথায় রুমার মনে আশার আলো ফুটে ওঠে। তার চোখের সামনে ভেসে উঠল রহিমের জন্য একটি
ভালো স্কুল, রঙিন পোশাক আর একটি নিরাপদ ভবিষ্যৎ। সে ভাবলো এই সুযোগ আর জীবনে আসবে না। তার মনে জল জল করে উঠল স্বপ্নের আলো, যেন আকাশে তারা তার পথ দেখাচ্ছে। রুমা বাড়ি ফিরে রফিকের সাথে আলোচনা করলেন। রফিক প্রথমে দ্বিধায় পড়লেন, বললেন বিদেশে যাওয়া সহজ নয়, তুমি পারবে? আর এই মহিলাদের কি কথার কোনো বিশ্বাস করা যায়? কিন্তু রহিমের হাসি মুখের দিকে তাকিয়ে তিনি নরম হয়ে গেলেন। যদি তুমি কয়েক বছর কাজ করে কিছু টাকা জমাতে পারো তাহলে আমাদের জীবন বদলে যাবে। তুমি শক্তিশালী, তুমি পারবে, তুমি সাবধানে থেকো। রুমার মনে সিদ্ধান্ত অটল হলো। তিনি একজন এজেন্টের সাথে যোগদান করেছিলেন। তিনি আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন, আপা, রিয়াদে একটি বিউটি পার্লারে চাকরি আছে, আপনার মতো দক্ষ মেয়ের জন্য এটাই পারফেক্ট। মাসে 4,500 রিয়াল, মানে প্রায় 1,20,000 টাকার বেশি। খাওয়া দাওয়া ফ্রি, শুধু দিনে 8 ঘন্টা মেকআপ আর সৌন্দর্যের কাজ। তাই তো তিনি সেই দালালের মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমালেন। রুমা সেখানে পৌঁছে তার চোখ ধাঁধিয়ে গেল। শহরের চকচকে রাস্তা, আকাশচুম্বী ভবন আর বিলাসবহুল জীবনযাত্রা তার কাছে স্বপ্নের মতো লাগছিল। বিউটি পার্লারটি ছিল অত্যাধুনিক, চকচকে আলো, বিলাসবহুল ফার্নিচার আর ধনী গ্রাহকদের ভিড়ে মুখরিত। পার্লারের প্রতিটি কর্নারে ছিল সৌন্দর্যের ছোঁয়া, মেকআপের সরঞ্জাম, সুগন্ধি পারফিউম আর গ্রাহকদের হাসির শব্দ। রুমা নিজের ভাগ্যের প্রতি কৃতজ্ঞতা অনুভব করেছিলেন। তিনি ভেবেছিলেন, এবার আমার জীবন বদলে যাবে, আমি রহিমের জন্য সব করব। রুমার জীবন যেন একটা স্বপ্নের মতো শুরু হয়েছিল। বাংলাদেশের ছোট্ট গ্রাম থেকে রিয়াদের এই চকচকে শহরে এসে বিদেশের মাটিতে পা রেখে তিনি ভেবেছিলেন তার জীবন এখন নতুন রঙে রঙিন হবে। বিউটি পার্লারের কাজ শুরু করার প্রথম কয়েক সপ্তাহে ছিল উচ্ছ্বাসে ভরা। প্রতিদিন সকালে তিনি উঠতেন, নিজেকে প্রস্তুত করতেন আর পার্লারে গিয়ে গ্রাহকদের সাথে হাসি মুখে কথা বলতেন। তার হাতের মেকআপের ব্রাশ যেন জাদুর কাঠি ছিল। তার হাতের ছোঁয়ায় গ্রাহকেরা নিজেদের নতুন রূপে আয়নায় দেখে মুগ্ধ হতেন। ব্রাইডাল মেকআপ থেকে শুরু করে পার্টি মেকআপ, এমনকি সাধারণ ফেসিয়ালেও তার কাজ ছিল নিখুঁত। ধনী গ্রাহকেরা তার কাছে এসে প্রশংসায় পঞ্চমুখ হতেন। তার কথায় মধ্যে একটা সরলতা যা গ্রাহকদের মন জয় করত। রুমা ফোনে রফিকের সাথে কথা বলে উল্লাস করতেন, বলতেন, আমি এখন অনেক ভালো আছি, গ্রাহকেরা আমার মেকআপের প্রশংসা করে, শীঘ্রই আমরা রহিমের জন্য অনেক কিছুই করতে পারবো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কয়েক মাস পর পার্লারের ব্যবসা হঠাৎ খারাপ হতে শুরু করলো। গ্রাহক কমে গেল আর পার্লারের মালিক খরচ চালানোর জন্য কয়েকজন কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিলেন। রুমা, যিনি সবেমাত্র এই নতুন জীবনে পা রেখেছিলেন, তিনিও ছাঁটাইয়ের তালিকায় পড়লেন। এক সকালে পার্লারের ম্যানেজার, স্থানীয় মহিলা, তাকে ডেকে বললেন, রুমা, তুমি ভালো কাজ করেছো, কিন্তু ব্যবসার অবস্থা ভালো নয়, আমাদের তোমাকে ছাঁটাই করতে হবে। রুমার মাথায় বজ্রপাত পড়লো। তিনি হতভম্ব হয়ে পড়লেন, কিন্তু আমি তো ভালো কাজ করেছি, আমি এত দূর থেকে এসেছি, আমার ছেলের জন্য আমার এই কাজটা দরকার। সেই মহিলাটি কঠিন কণ্ঠে বললেন, এটা ব্যবসার সিদ্ধান্ত, তুমি এখন এখান থেকে চলে যাও। রুমা বিউটি পার্লার থেকে বেরিয়ে এলেন, তার হৃদয় ভারী, চোখে অশ্রু, তার স্বপ্ন যেন ধুলোর সাথে মিশে গেছে। রিয়াদের এই বিশাল শহরে তিনি একা, বেকার আর দিশেহারা হয়ে পড়লেন। তার কাছে কিছু সঞ্চয় ছিল, কিন্তু তা দিয়ে বেশি দিন চলা সম্ভব ছিল না। তিনি ফোনে রফিকের সাথে কথা বললেন, কিন্তু তার কষ্ট লুকিয়ে বললেন, আমি ঠিক আছি, শীঘ্রই নতুন কাজ পেয়ে যাব। তার কণ্ঠে ছিল শূন্যতা। রফিক তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি শক্তিশালী রুমা, তুমি পারবে। রুমা দিনের পর দিন রিয়াদের রাস্তায় ঘুরে ঘুরে চাকরি খুঁজতে লাগলেন। তিনি একে একে বিউটি পার্লারে গিয়ে কাজের জন্য আবেদন করলেন, কিন্তু কোথাও কাজ পেলেন না। কেউ বলল, আমাদের লোক লাগছে না, কেউ বলল, তোমার অভিজ্ঞতা কম। আর তার আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল। রিয়াদের চকচকে রাস্তাগুলো, যা একদিন তাকে স্বপ্নের মতো লেগেছিল, এখন তার কাছে শুধুই এক অচেনা জগৎ। প্রতি রাতে তিনি তার ছোট্ট ভাড়ার বাসায় ফিরে রহিমের ছবির দিকে তাকিয়ে কাঁদতেন। আমি কিভাবে আমার ছেলের জন্য কিছু করব? আমি কি ব্যর্থ হয়ে যাব? তার মনের মধ্যে ভয় আর হতাশা জমে আসছিল, কিন্তু তিনি হাল ছাড়লেন না। কয়েকদিন বেকার হয়ে সৌদি আরবে ঘোরাঘুরির পরে একদিন হতাশায় ভরা এক বিকেলে রুমা একটি বড় শপিং মলে ঘুরছিলেন। তার চোখে পড়ল একটি বিশাল বাচ্চাদের খেলনার দোকানের দিকে। দোকানটি ছিল রঙিন আলো, ব্র্যান্ডেড খেলনা আর গ্রাহকদের ভিড়ে মুখরিত। রঙিন খেলনার গাড়ি আর বাচ্চাদের হাসির শব্দে দোকানটি যেন জীবন্ত হয়ে উঠেছিল। রুমা ভাবলেন, হয়তো এখানে তার ভাগ্য খুলবে। তিনি দোকানের ম্যানেজারের সাথে কথা বললেন। তার সৌন্দর্য, সরলতার আত্মবিশ্বাস দেখে ম্যানেজার তাকে
তাকে চাকরি দিতে রাজি হলেন। ম্যানেজার বললেন, তুমি গ্রাহকদের সাথে ভালোভাবে কথা বলতে পারবে, আমাদের এমন কর্মী দরকার। মাসে 1500 রিয়াল পাবে, শুরু করতে পারো কাল থেকে। রুমা খেলনার দোকানে কাজ শুরু করলেন। প্রতি সন্ধ্যায় রুমা ফোনে রফিকের সাথে কথা বলতো। রফিক ছিলেন তার একমাত্র জীবনের আলো। তিনি সবসময় সাহস দিতেন। রুমা উল্লাস নিয়ে বলতো, আজ আমি একটা বাচ্চাদের জন্য পুতুলের ডেমো করেছি, বাচ্চাটা অনেক খুশি হয়েছে। ম্যানেজার বললেন, আমার কাজ নাকি দোকানের সেরা। রফিক হাসতেন, তার কণ্ঠে গর্ব ফুটে উঠত। তুমি পারবে রুমা, তুমি সব পারো, তিনি বলতেন। রুমা তখন ভাবতো হয়তো সত্যিই সবকিছু ঠিক হয়ে যাবে। তার ছোট্ট ছেলে রহিমের জন্য ভালো স্কুল, মায়ের জন্য ওষুধ আর নিরাপদ ভবিষ্যৎ সবই সম্ভব। কিন্তু জীবন এত সরল ছিল না। একদিন দোকানে এলেন আব্দুল্লাহ বিন ওহাব। তিনি ছিলেন একজন ধনী আরবের শেখ, যার উপস্থিতি দোকানের সবাইকে চুপ করে দিয়েছিল। তার পোশাক ছিল বিলাসবহুল, চোখে ছিল একটা তীক্ষ্ণ দৃষ্টি। তিনি তার 2 সন্তানের জন্য খেলনা কিনতে এসেছিলেন। রুমা যখন তাকে খেলনা দেখাচ্ছিলেন, তখন তার চোখে পড়ল শেখের দৃষ্টি। সেটা ছিল কেবল একজন গ্রাহকের কৌতূহল নয়, বরং এটা অস্বস্তিকর অস্থির দৃষ্টি। রুমার সৌন্দর্য যেন তাকে মুগ্ধ করেছিল। খেলনা কেনার সময় তিনি রুমাকে একপাশে ডেকে বললেন, তুমি এখানে কত পাও? এত সামান্য টাকায় এমন সুন্দরী মেয়ে কাজ করছে। আমার বাসায় চলো, আমার 2টো বাচ্চা আছে, তাদের দেখাশোনা করবে। আমার স্ত্রী একা বাচ্চাদের আর ঘরের কাজ সামলাতে পারছে না, আমি তোমাকে এখানকার থেকে দ্বিগুণ বেতন দেব। রুমার মন হঠাৎ লোভে ভরে উঠল। দ্বিগুণ বেতন, এই টাকা তার জীবন বদলে দিতে পারে। রহিমের জন্য ভালো স্কুল আর তার একটা নিরাপদ ভবিষ্যৎ, সবই যেন হাতের নাগালে চলে এলো। কিন্তু তার মনের কর্নারে এক সন্দেহ জাগলো, তবু সহজে এত বড় সুযোগ কেন? তবুও তিনি নিজেকে বোঝালেন, এটা হয়তো তার ভাগ্যের পরিবর্তন। সে রফিকের সাথে আলাপ করলো। রফিক একটু চিন্তিত হলেন, কিন্তু বললেন, যদি কাজটা নিরাপদ হয়, তাহলে বেতন ভালো হয়, চেষ্টা করে দেখতে পারো, তবে সাবধানে থেকো রুমা। রুমা শেখের প্রস্তাবে রাজি হলেন। সে দোকানের কাজ ছেড়ে শেখের বিলাসবহুল বাড়িতে কাজ শুরু করলো। বাড়িটি ছিল একটি প্রাসাদের মতো, বড় বড় কাচের জানালা, সোনালী ফ্রেমের আয়না আর ফার্সি কার্পেটে ঢাকা মেঝে। শেখের 2 সন্তান মারিয়াম এবং আলী ছিল দুষ্টু কিন্তু মিষ্টি। রুমা তাদের সাথে দ্রুত মিশে গেল। সে তাদের গল্প বলতো, খেলা শেখাতো আর তাদের হাসিতে নিজেও হাসতো। কিন্তু শেখের স্ত্রী ফাতিমা ছিলেন অন্যরকম। তার দৃষ্টিতে ছিল একটি ঠান্ডা ভাব, যেন রুমাকে সে পছন্দ করে না। রুমা ভাবলো হয়তো ফাতিমা তার উপর হিংসা করছে, কিন্তু সে এই ভাবনাকে দূরে সরিয়ে রাখলো। কয়েক সপ্তাহ পর রুমা লক্ষ্য করলেন শেখের আচরণের প্রতি পরিবর্তন। তিনি প্রায়ই তার কাছে এসে বিনা কারণে কথা বলতেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করতেন। একদিন রাতে যখন ফাতিমা তার বাচ্চা ঘুমিয়ে পড়েছিল, শেখ রুমার ঘরে এলেন। তার চোখে ছিল সেই অস্থির দৃষ্টি। তিনি বললেন, রুমা, তুমি এত সুন্দর, তুমি এখানে শুধু বাচ্চাদের দেখাশোনা করার জন্য নাও, আমি তোমাকে আরো কিছু দিতে পারি, টাকা, গহনা, যা তুমি চাও, শুধু আমার সাথে থাকো। রুমার মাথায় যেন বজ্রপাত পড়ল। সে বুঝলো শেখের প্রস্তাবে কাজের জন্য নয়, তার মনে অন্য কিছু চলছে। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি এখানে শুধু কাজ করতে এসেছি, দয়া করে আমাকে এসব বলবেন না। সে হাসলো, যেন এটা কোনো বড় ব্যাপার নয়। ভেবে দেখো রুমা, আমি তোমার জীবন বদলে দিতে পারি, বলে তিনি চলে গেলেন। সেই রাতে রুমা ঘুমাতে পারল না। তার মনের মধ্যে ভয়, লজ্জা আর ক্রোধ একসাথে ঝড় তুলল। সে রফিকের সাথে কথা বলল। রফিক ক্রুদ্ধ হয়ে বলল, তুমি এখনই ওই বাড়ি ছেড়ে চলে যাও রুমা, এটা নিরাপদ নয়। কিন্তু রুমার মনে একটা চিন্তা জাগলো, সে যদি চলে যায় তাহলে তার কাজ আর স্বপ্ন, রহিমের ভবিষ্যৎ, সে কি এত সহজে হাল ছেড়ে দেবে? পরে কয়েকদিন রুমা শেখ থেকে দূরে থাকার চেষ্টা করলো, কিন্তু শেখের দৃষ্টি তাড়া করতে লাগলো। ফাতিমার ঠান্ডা আচরণ আরো তীব্র হলো। একদিন ফাতিমা তাকে ডেকে বলল, তুমি আমার স্বামীর দৃষ্টি কাটছো, তুমি এখানে থাকলে আমার পরিবার ভেঙে যাবে, তুমি চলে যাও রুমা। রুমার চোখে পানি এলো। সে কি করবে? সে কি শেখের প্রস্তাবে রাজি হয়ে তার জীবন বদলানোর স্বপ্ন পূরণ করবে, নাকি তার সম্মান বাঁচিয়ে এই বাড়ি ছেড়ে যাবে? এক শীতল সন্ধ্যায় শেখ আব্দুল্লাহ বিন ওয়াহাবের প্রাসাদের বাড়িটি ছিল অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। ফাতিমা, শেখের স্ত্রী, তার 2 সন্তান মরিয়ম এবং আলীকে নিয়ে 2 দিনের জন্য তার বাবার বাড়িতে গিয়েছিল। বাড়িতে অন্যান্য কর্মচারীরাও ছুটিতে ছিল, কারণ শেখ নিজেই বলেছিল, এই 2 দিন আমি বাড়িতে একা থাকতে চাই।
রুমার মনে একটা অজানা আশঙ্কা জাগলো। এত বড় বাড়ি, এত নিস্তব্ধতা, আর শেখের সেই অস্থির দৃষ্টি, সব মিলিয়ে তার হৃদয়ে একটা অশুভ ছায়া পড়তে লাগলো। সেই রাতে রুমা তার ছোট্ট ঘরে রহিমের জন্য বুনতে থাকা একটা সোয়েটারের কাজ শেষ করছিলেন। হঠাৎ দরজায় একটা শব্দ হলো। সে চমকে উঠলেন। দরজা খুলতেই দেখলেন শেখের ব্যক্তিগত সহকারী হামজা দাঁড়িয়ে। তার মুখে একটা কঠিন ভাব, যেন কারো কোনো অপ্রিয় কাজ করতে এসেছে। হামজা বলল, শেখ আপনাকে তার ব্যক্তিগত কক্ষে ডেকেছে, এখনই যান। রুমার বুক কেঁপে উঠল। তার মন বলছিল কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে, কিন্তু সে জানতো অমান্য করলে তার চাকরি, এমনকি তার পাসপোর্টও হারানোর ভয় আছে। রুমা ধীরে ধীরে শেখের ব্যক্তিগত কক্ষের দিকে এগিয়ে গেলেন। ঘরের দরজা খোলা ছিল। ভেতরে ঢুকতেই তার শ্বাস বন্ধ হয়ে গেল। ঘরটি ছিল নরম গোলাপি আলোয় মোড়া, সুগন্ধি ধূপের গন্ধে ভরা। একটা বড় সোফায় শেখ বসেছিলেন, হাতে একটা ইলেকট্রিক সিগারেট, যার ধোঁয়া ঘরে কুণ্ডলি পাকিয়ে উঠছিল। তার চোখে ছিল একটি হিংস্র কিন্তু নিয়ন্ত্রিত দৃষ্টি। তিনি রুমাকে নরম কণ্ঠে বললেন, রুমা বসো, একটু শরবত খাও, এই গরমে শরীর শীতল হবে। টেবিলে একটি কাঁচের জগে লাল শরবত ঝকঝক করছিল, পাশে একটি খোদাই করা গ্লাস। রুমার মন চিৎকার করে বলছিল পালাও, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। সে ভেবেছিল হয়তো শেখ শুধু বাচ্চাদের কোনো নির্দেশ দেবেন, কিন্তু তার মনে এই অস্বস্তি ক্রমশ তীব্র হচ্ছিল। সে দ্বিধাগ্রস্ত হয়ে গ্লাসটা হাতে নিল। শরবতের স্বাদ মিষ্টি ছিল, কিন্তু গলাটা নামার সাথে সাথে একটা তীক্ষ্ণ অনুভব হলো। কয়েক মুহূর্ত পর তার মাথা ভারী হয়ে গেল, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। তার হাত থেকে গ্লাসটা পড়ে গেল, আর সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। জ্ঞান ফিরে রুমা নিজেকে একটি বিলাসবহুল বিছানায় দেখলো। তার শরীরে কাপড় ছিল না, শুধু একটা পাতলা সিল্কের চাদরে ঢাকা। তার হৃদয় দ্রুত ধুকপুক করছিল, শ্বাস ভারী হয়ে আসছিল। ভয়, লজ্জা আর ঘৃণায় তার শরীর কাঁপছিল। সামনে শেখ দাঁড়িয়েছিলেন, হাতে একটা নকশা কাটা গ্লাসে পানীয়, মুখে একটা নিষ্ঠুর হাসি। তিনি বললেন, ম্যাডাম, তুমি এমনিতেই বেশি সুন্দর, কাপড়ে কি লুকাবে? রুমার চোখ থেকে অশ্রু ঝরিয়ে পড়ল। সে বুঝলো তার স্বপ্ন, তার সম্মান, সব এই ঘরের অন্ধকারে চুরমার হয়ে গেছে। এই রাতের পর থেকে রুমার জীবন একটা অন্ধকার গোলকধাঁধায় পরিণত হলো। ফাতিমা ফিরে এলেন, কিন্তু তার চোখে ছিল না কোনো সহানুভূতি, বরং একটা ঠান্ডা ঘৃণা। রুমা বুঝলো ফাতিমা সব জানে, কিন্তু শেখের ক্ষমতার ভয়ে তিনি চুপ ছিলেন। রুমার কাজের নামে শুরু হলো নির্মম নির্যাতন। প্রতি রাতে তাকে শেখের কক্ষে রাখা হতো। প্রতিবার ডাক মেশানো শরবত তাকে অজ্ঞান করা হতো। তার শরীরে ব্যথার চিহ্ন আর আত্মার ক্ষত ক্রমশ ভারী হয়ে উঠছিল। একদিন রুমা সাহস করে প্রতিবাদ করলো। শেখের সামনে দাঁড়িয়ে কাপা গলায় বলল, স্যার, আমার একটা ছেলে আছে, স্বামী আছে, আমি এখানে বাচ্চাদের দেখাশোনা করার জন্য এসেছিলাম, এমন অপমানের জন্য নয়, আমাকে যেতে দিন। শেখের মুখে হাসি ফুটলো, যেন এটা কোনো বড় ব্যাপার নয়। তিনি বললেন, যেতে চাও? তোমার পাসপোর্ট আমার কাছে আছে, টিকিট পাবে এখানে, আমি যা বলবো তাই হবে, নইলে পুলিশের হাতে তুলে দিব। সৌদির আইনে অশ্লীলতার অভিযোগে জেলে যাবে, কেউ তোমাকে বাঁচাবে না। রুমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। সে বুঝলো এখানে আইন বা ন্যায় বিচার তার পক্ষে নেই। শেখের ক্ষমতাই সব নিয়ম ভেঙে দিয়েছে। শুধুই সে তার বাড়িতে রুমার সাথে অপকর্ম করে শান্ত হয়নি, বরং এভাবে চলতে থাকে দিনের পর দিন। এক রাতে শেখ রুমাকে আরও একটি ভিলায় নিয়ে চলে গেলেন। বাড়িটি ছিল শহরের প্রান্তরে এক নির্জন পাহাড়ের কোলে। ভিলার ভেতরে প্রবেশ করতে রুমার শরীর শিউরে উঠল। সেখানে আরও কয়েকজন ধনী পুরুষ বসেছিলেন। তাদের চোখ ছিল হিংস্র লোভ, তাদের চোখে ছিল অদ্ভুত লোভ। ঘরে মিউজিক বাজছিল, আর টেবিলে ছিল দামি মদের বোতল আর সাজানো খাবার। শেখ রুমার দিকে তাকিয়ে বললেন, আজ তুমি আমাদের অতিথিদের বিনোদন দেবে, আরবি সুরে নাচো। রুমার পা কাঁপতে লাগলো। সে বলল, আমি নাচতে জানি না, দয়া করে আমাকে এটা করতে বলবেন না। কিন্তু শেখের একজন বন্ধু, একজন লম্বা দাড়িওয়ালা লোক এসে বলল, শেখ সাহেব, কথা না মানলে তোমার জন্য ভালো হবে না রুমা। রুমা বাধ্য হয়ে নাচতে শুরু করলো। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু সে থামতে পারল না। হঠাৎ বাইরে থেকে একটা গাড়ির শব্দ এলো। সবাই চমকে উঠল। শেখের মুখে একটা অস্বস্তি ফুটে উঠল।
কয়েক মিনিট পর দরজা ভেঙে কয়েকজন পুলিশ অফিসার ঘরে ঢুকলো। তাদের সঙ্গে ছিল একজন মহিলা যাকে রুমা চিনল, নাজনীন। দোকানে আরেকজন সেলস মহিলা। নাজনীন ফিসফিস করে রুমাকে বলল, আমি পুলিশকে সব জানিয়েছি, আমরা আর এই ফাঁদে থাকবো না। পুলিশের হাতে শেখ এবং তার বন্ধুরা ধরা পড়ল। নাজনীন গোপনে একটি স্থানীয় এনজিও এর সাথে যোগাযোগ করেছিল, যারা শ্রমিক নারীদের শোষণের বিরুদ্ধে কাজ করে। তারা রুমার পাসপোর্ট ফেরত পেতে সাহায্য করলো এবং তাকে নিরাপদে বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করলো। বাংলাদেশে ফিরে রুমা রহিম এবং রকিবের কাছে ফিরল। রহিম তাকে জড়িয়ে ধরলো। মা, তুমি ফিরে এসেছো। রুমার চোখে অশ্রু ঝরল, কিন্তু এবার তা ছিল মুক্তির। সে নাজনীনের সঙ্গে যোগাযোগ রাখলো এবং একটি স্থানীয় এনজিও এর সাথে কাজ শুরু করলো, যারা বিদেশে শ্রমিক হিসেবে যাওয়া নারীদের সুরক্ষার জন্য কাজ করে। রুমা প্রতিজ্ঞা করলো তার গল্প অন্য মেয়েদের সতর্ক করবে, যাতে তারা এমন ফাঁদে না পড়ে। তার আত্মার ক্ষত কখনোই পুরোপুরি সারেনি, কিন্তু রুমার মধ্যে জন্ম নিল এক নতুন শক্তি। সে বুঝলো স্বপ্নের পেছনে ছুটতে থাকা কখনো অন্ধকার পথে হারিয়ে যেতে হয়, কিন্তু সাহস আর আশা থাকলে এই অন্ধকার থেকে ফিরে আসা সম্ভব। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।